তুই আমার বড় মেয়ে, আমার দুই মেয়ের প্রতি তোর থেকে ভালোবাসা আমার সব থেকে বেশি। তুই তো খুব ভালো করে জানিস মা, আমাদের গ্রামে কোনো কাজকর্ম পাওয়া যাচ্ছে না, তাই আমি শহরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। মা, তুমি শহরে চলে যাচ্ছ, তাহলে বোনটাকে কে দেখাশোনা করবে? আর বোনের বয়স হবে মাত্র 10 বছর। বোন তো তোমাকে ছাড়া একদমই থাকতে চায় না। সেটাই তো তোকে বলছি রে মা, আমি যদি শহরে চলে যাই, তুই রিমিকে দেখে শুনে রাখবি। আর সকল সময় একটা কথা মনে রাখবি, তুই হলি ওর দ্বিতীয় মা। কিন্তু মা, তোমার শহরে যাওয়ার কোনো দরকার নেই। দরকার হলে আমরা গ্রামে কম খেয়ে থাকবো। তারপরেও মা, তুমি শহরে যেও না। তুমি ছাড়া আমাদের যে আর কেউই নেই। তুই একটু বোঝার চেষ্টা কর মা। তোর বাবা মারা যাওয়ার পর আমি তোদের দুই বোনকে কোলে পিঠে করে মানুষ করছি। আর এখন যদি আমি শহরে না যাই, তাহলে তোদের ভবিষ্যৎ ভালো হবে না মা। রিমি, লক্ষ্মী বোন আমার, মা যতদিন শহরে থাকবে ততদিন আমি তোকে দেখাশোনা করব। মা, আমি তোমাকে ছাড়া থাকবো না। রিমি, লক্ষ্মী বোন আমার, তুই অকারণে জড়ো করিস না। মা যতদিন শহরে থাকবে আমি ততদিন তোর ঠিকঠাক খেয়াল রাখবো, তোর কোনো অযত্ন হতে দেব না। তুই আমার কাছে ভালোই থাকবি। তুমি সত্যি বলছো দিদি? তুমি আমার ভালো রকম খেয়াল রাখবে? কি মজা, তুমি আর আমি সারাদিন ধরে পুতুল খেলবো। বাহ, এইবার আমি নিশ্চিন্তে শহরে যেতে পারবো। আমার আর কোনো দুশ্চিন্তা নেই। আমার দুই লক্ষ্মী মেয়ে বাড়িতে ঠিকঠাক থাকবে। পরদিন সকালে তাদের মা কাজের জন্য শহরে চলে গেল। কিরে রিমি, তোর মা নাকি শহরে চলে গেছে? দেখিস তোর মা আর কখনো ফিরে আসবে না। আহারে, ছোট ছোট দুইটি বাচ্চা মেয়ে, তোদের দেখাশোনা করবার জন্য আর কেউ রইল না। আজে বাজে কথা একদম বলবে না কাকা। আমার মা শহরে গেছে কাজের জন্য, ফিরে কেন আসবে না? আমার মা ঠিকই ফিরে আসবে। আমাদের ছাড়া মা একদমই থাকতে পারে না। আরে আরে, তোরা এসব কথা একদমই বুঝবি না। তোদের বাবা অনেকদিন আগে মারা গেছে। এখন তোর মা শহরে গিয়ে আরো একটা বিয়ে করবে, ওখানে নতুন সংসার করবে। তোদেরকে আর কখনো নিতেও আসবে না। কাকা, তুমি কিন্তু আমার মায়ের সম্পর্কে আজে বাজে কথা বলছো। আমার মা মোটেও সেই রকম নয়। আমাদের মা আমাদেরকে অনেক ভালোবাসেন। দেখবে কিছুদিন পরেই মা ফিরে আসবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই যদি তাই মনে করিস তাহলে তাই। কিন্তু এই ভর দুপুর বেলা তুই কোথায় চললি? আমাদের বাড়িতে অনেক অভাব। মা চলে যাওয়ার পরে আমরা দুই বোন ঠিকঠাক মতো খেতেও পাই না। তাই তো আমি কাজ খুঁজবার জন্য এইখানে ওখানে ঘুরে বেড়াচ্ছি। আহারে, তোদের জন্য সত্যিই খুব খারাপ লাগছে। ছোটবেলায় তোদের বাবা মারা গেল, আর এখন তোরা মাকেও হারিয়ে ফেলেছিস। আচ্ছা ঠিক আছে, শোন শ্যামা, আমি তোকে মোড়লের বাড়িতে রান্নার কাজে লাগিয়ে দিতে পারি। তুই আগামীকাল থেকে মোড়লের বাড়িতে রান্নার কাজ করবি। তুমি কি সত্যি বলছো কাকা? আমি মোড়লের বাড়িতে রান্নার কাজ করতে পারবো? তাহলে তো খুবই ভালো হয় কাকা। আরে হ্যাঁ রে মেয়ে, তোর বাবা আমার খুব ভালো বন্ধু ছিল, আর আমি তোদেরকে এইটুকু উপকার করতে পারবো না? তুই আগামীকাল মোড়লের বাড়িতে চলে যাবি, সেখানে তুই রান্নার কাজ করবি, আর মাস শেষে খুব ভালো মাইনে পাবি। কি হলো দিনেশ ভাই, এই সাত সকালে তুমি আমার বাড়িতে? আর সাথে করে তুমি কাকে নিয়ে এসেছো? আর বলবেন না গিন্নিমা, এ অনেক দুঃখী মেয়ে, ছোটবেলায় বাবাকে হারিয়েছে, আর এর মাটাও শহরে কাজ করতে গিয়ে আর ফিরে আসেনি। এদের সংসারে অনেক অভাব, তাই আমি তোমার কাছে নিয়ে এলাম। কি যে বলো তুমি? আমার বাড়ি কি কোনো দানশালা যে তুমি ওকে আশ্রয় দিতে এখানেই নিয়ে এলে? না না, এ বাড়িতে ওর জায়গা হবে না। গিন্নিমা, আমাকে ভুল বুঝো না, আমি ওকে এখানে আশ্রয় দিতে নিয়ে আসেনি। এখানে নিয়ে এসেছি আপনার বাড়িতে কাজের জন্য। ও তোমাদের বাড়িতে রান্নার কাজ করবে। ওর রান্নার হাত খুবই ভালো। ওর রান্না তোমরা একেবারে মন ভরে খেতে পারবে। ও তাই বলো? আমি তো ভাবলাম তুমি ওকে এর আশ্রয়ের জন্য নিয়ে এসেছো। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাদের বাড়িতে খুবই মনোযোগ দিয়ে রান্নার কাজ করব। একবার আমার হাতের রান্না খেয়ে দেখো, সারাদিন তার স্বাদ মনে থাকবে। আরে ভাই, এ মেয়ে তো খুব ভালো কথাবার্তা বলতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি নিজের হাতে তোকে রান্না বান্না শেখাবো। আর হ্যাঁ মেয়ে, এটা মনে রাখিস, তোর মোড়ল কাকু কিন্তু রান্নার ব্যাপারে খুব খুঁতখুঁতে।
যদি খাবারের স্বাদ ঠিকঠাক না হয় তাহলে কিন্তু ভীষণ রেগে যায়। তুমি একদম চিন্তা করো না গিন্নিমা, আমি খুব মনোযোগ সহকারে তোমাদের জন্য রান্না করব। রান্নার ব্যাপারে তোমাদের কোনো অভিযোগই আমি করতে দেব না। ঠিক আছে, এখন যা, রান্নাঘরে গিয়ে সবকিছু ঠিকঠাক দেখে নে। এরপর আমি তোকে আস্তে আস্তে সবকিছু শিখিয়ে দেব। দিদি, সারাদিন তুই কোথায় ছিলিস? বাড়িতে একা একা আমার ভীষণ ভয় করছিল। আরে বোন, আমি তো মোড়ল মশাইয়ের বাড়িতে রান্নার কাজ নিয়েছি। এখন প্রতিদিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমাকে সেখানে রান্না করতে হবে। আমার ফিরতে একটু দেরি হবে বোন। মা তো শহরে চলে গেছে রান্নার জন্য। তুমিও সারাটা দিন রান্নার কাজে বাইরে কাটাও। আমি একা একা ঘরেতে কিভাবে থাকি? এখন তো তুই বড় হয়ে গেছিস বোন, এখন তোর দেখাশোনা তোর নিজেকেই করতে হবে। আমাকে তো কাজে যেতেই হবে। মা তো গত মাসে কোনো টাকা পয়সা পাঠায়নি। তাহলে এইভাবে না খেয়ে কতদিন থাকবি বল? ঠিক আছে দিদি, তুমি একদম চিন্তা করো না, আমি একা একা ঘরে ঠিক থাকতে পারবো। আমি তোমার জন্য রান্না বান্না করে রেখেছি। আমি তো সকালে তোকে বলেই গেলাম আমি ফিরে এসে রান্না করব। তাহলে তুই শুধু শুধু কেন কষ্ট করতে গেলি বোন? তুমি আমাদের জন্য বাইরে এত পরিশ্রম করবে আর আমি তোমার জন্য এতটুকু করতে পারবো না দিদি? তুমি কোনো চিন্তা করো না দিদি, এখন থেকে বাড়ির সব দায়িত্ব আমার। আমার লক্ষ্মী বোন, তুই এখন থেকে বাড়ির ভেতরটা সামলাবি আর আমি বাইরের সমস্ত কাজকর্ম সামলাবো। দেখবি বোন, আমাদের সংসারে কোনোদিনও কোনো অভাব আসবে না। আচ্ছা দিদি, গ্রামের সবাই বলে আমাদের মা আর কখনো ফিরে আসবে না, এটা কি সত্যি দিদি? মার জন্য আমার ভীষণ কষ্ট হয়। আরে দূর, মার কথা তুই একদম চিন্তা করিস না। তুই দেখিস বোন, মা কাজ পেলে গ্রামে ঠিক ফিরে আসবে আর আমাদের কাছেই ফিরে আসবে। আচ্ছা, এখন তুই যা তো, আমার জন্য কিছু খাবারের ব্যবস্থা কর। সারাদিন পেটে কোনো দানা পানি পড়েনি, আমার ভীষণ খিদে লেগেছে। আচ্ছা দিদি, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। বেশ কয়েক বছর কেটে যাওয়ার পরেও শ্যামা এবং রিমির মা গ্রামে আর ফিরে আসে না। একদিন মোড়ল বাড়িতে রান্নার কাজে যাওয়ার সময় শ্যামার সাথে দেখা হয় পাশের গ্রামের উৎপলের সাথে। কি ব্যাপার শ্যামা, এত সকাল সকাল নিশ্চয়ই তুমি মোড়ল বাড়িতে কাজে যাচ্ছ? আমি তোমাকে কতবার বলেছি তোমাকে আর ও বাড়িতে কাজ করতে হবে না। কি যে বলো উৎপল দাদা, আমরা খুবই গরিব, বাবা মা নেই, আর লোকের বাড়িতে যদি না কাজ করি তাহলে আমরা খাবো ওটা কি? আর আমাদের সংসারই বা চলবে কি করে? আরে বাবা, ওপরওয়ালার দুনিয়া কত বড়। আমি তো তোমাকে কতবার প্রস্তাব দিয়েছি আমি তোমাকে বিয়ে করতে যাই, কিন্তু তুমি তো আমার প্রস্তাবে রাজিই হচ্ছ না। না না উৎপল দাদা, এ হয় না। আপনারা কত বড় লোক, আপনাদের কত জমি জমা, কত ধন সম্পত্তি। আমরা অনেক গরিব মানুষ, কি করে আপনার সাথে আমার বিয়ে হবে? আরে শ্যামা, সে তো আমি বুঝবো, আমি আমার বাবা মাকে রাজি করাবো। আর তারা যদি তোমাকে মেনে না নেয় তাহলে আমি তোমাকে নিয়ে অন্য গ্রামে চলে যাব। আপনি তো জানেন উৎপল দাদা, অন্য গ্রামে যাওয়ার আমার কোনো উপায় নেই। আমার একটি ছোট্ট বোন রয়েছে, তাকে দেখাশোনা করবার জন্য আমার এই গ্রামে থাকতেই হবে। শোনো শ্যামা, তুমি যদি আমাকে বিয়ে করতে রাজি হও তাহলে আমি অন্য গ্রাম থেকে এই গ্রামেতে চলে আসব আর তোমার সাথে এই গ্রামেতেই আমি সংসার করব। তুমি ঠিকমতো চিন্তা ভাবনা করে তোমার সিদ্ধান্ত আমাকে জানিও। ঠিক আছে দাদা, আমাকে চিন্তা ভাবনা করবার একটু সুযোগ দিন, আমি নিশ্চয়ই তোমাকে জানাবো। কি রে, তোর কি হয়েছে? আজকাল দেখছি তুই একটু মনমরা হয়ে থাকিস, এত কি চিন্তা করিস? আমি তো তোর মায়ের মতো, আমাকে খুলে বল। গিন্নিমা, গিন্নিমা, আপনাকে উৎপল নামে একটা ছেলের কথা বলেছিলাম না? আজ সকালে ওর সাথে আমার দেখা হয়েছিল। ও আমাকে বিয়ে করতে চায় আর এই গ্রামে এসে আমার সাথে সংসার পাততে চায়। আরে এ তো ভালো খবর, তোর মতো একটা মেয়েকে যদি ও বিয়ে করতে চায় তাহলে এটাই তো তোর কাছে অনেক। গিন্নিমা, তুমি তো আমার পরিবারের ব্যাপারে সব কিছুই জানো, জানি না আমার বোন এতে রাজি হবে কিনা। শোন শ্যামা, আমি তোকে পরিষ্কার করে একটা কথা বলে দিই, তোর বোন কিন্তু খুবই স্বার্থপর। সময় থাকতে তুই তোর নিজের কথা চিন্তা কর। তুই তোর বোনের জন্য নিজের জীবনটা নষ্ট করিস না। এইভাবে বলবেন না গিন্নিমা, আপনি তো জানেন মা চলে যাওয়ার আগে বোনের সমস্ত দায়িত্ব আমাকে দিয়ে গিয়েছিল। তাহলে আমি এখন কিভাবে স্বার্থপরের মতো ওকে ছেড়ে যাব?
উৎপল তো তোকে বলেইছে তুই যদি চাস সে তোর সাথে এই গ্রামে এসেই থাকবে, এখানেই তোর নিয়ে সংসার করবে। তাহলে তুই বিয়েতে রাজি হয়ে যা। গিন্নিমা, আমি বাড়িতে গিয়ে রিমির সাথে বরঞ্চ একবার আলোচনা করে দেখি, তারপরে বিয়ের ব্যাপারে রাজি হওয়ার কথা ভাববো। দিদি, তুমি আমার বিয়ের কথা না ভেবে কিভাবে নিজের বিয়ে করে নিচ্ছ? আমারও তো একটা ভবিষ্যৎ আছে। তোমার যদি বিয়ে হয়ে যায় তাহলে আমাকে কে দেখাশোনা করবে? রিমি, বিয়ে করার আমার মোটেও কোনো ইচ্ছা নেই, কিন্তু আমার বয়স দেখতে দেখতে বেড়ে যাচ্ছে। গ্রামের লোকেরা আমাকে নিয়ে নানান রকমের কথা বলে, তাই তো বাধ্য হয়েই আমাকে বিয়ে করতে হচ্ছে। আমি একটা শর্তে তোমার বিয়েতে রাজি হতে পারি। তোমার স্বামীকে বলবে সে তার গ্রাম ছেড়ে যেন আমাদের সাথে এসেই গ্রামেতেই থাকে। আমরা তিনজন সকল সময় একসাথেই থাকবো। তুই কোনো চিন্তা করিস না বোন, আমি কখনোই তোকে একা বাড়িতে ফেলে শ্বশুর বাড়িতে চলে যাব না। আগামী সপ্তাহে আমি আমার বিয়ের দিন স্থির করছি। দিদি, কাল তুই কাজে যাওয়ার সময় আমাকেও সঙ্গে করে নিয়ে যাস। আমিও তো অনেক বড় হয়ে গেছি, এখন তো আমার নিজের দায়িত্ব আমাকে নিজেই নিতে হবে। আরে তুই কি বলিস বোন? এখন তোর বয়স তো অনেক কম, কাজ করার মতো বয়স তোর এখনো হয়নি। তুই আরো একটু বড় হ, তারপরে না হয় কাজ করবি। আমি কোনো কথা শুনতে চাই না দিদি, আমি তোদের সংসারে বোঝা হয়ে থাকতে চাই না। তোর এখন বিয়ে হয়ে গেছে, কদিন পরে তোর আবার বাচ্চা কাচ্চা হবে। তুই কতদিন আমার জন্য লোকের দাঁড়ে দাঁড়ে কাজ করবি? তুই একটা কাজ কর, তোর কাজের জায়গায় তুই আমাকেও একটা কাজ দেখে দে। বোন, তুই কেমন বলছিস এমন কথা? তোর জামাইবাবু তো তোকে কখনো এমন কিছু কথা বলেনি। সে তোকে নিজের বোনের মতোই স্নেহ করে। সে বলেছে তোকে একটা ভালো ছেলের সাথে বিয়ে দেবে, তোকে বাইরে লোকের বাড়িতে কাজ করতে হবে না। আমি কাজ করতে চাই, আমি কারোর বোঝা হয়ে বাঁচতে চাই না। এত করে বলছিস যখন, ঠিক আছে, আমি ওই মোড়ল বাড়িতেই তোকে একটা কাজ জোগাড় করে দেব। আমরা দুই বোন একসাথে একই বাড়িতে কাজ করব। পরদিন সকালে শ্যামা তার বোন রিমিকে নিয়ে গেল মোড়ল বাড়িতে কাজের জন্য। কিরে, আজকের যে আসতে তোর এত দেরি হলো? আমি তো কাল রাত্রেই তোকে বলে দিয়েছিলাম তোর কাকা শহরে যাবে। আর এই সাথে করে তুই কাকে নিয়ে এসেছিস? গিন্নিমা, আমি আপনাকে আমার ছোট বোন রিমির ব্যাপারে বলেছিলাম না? এই হলো আমার ছোট বোন রিমি। আপনি ওকে একটা কাজের ব্যবস্থা করে দিন। আপনাদের কত বড় বাড়ি, আপনাদের তো অনেক রকম কাজের লোক রাখে। আপনি যদি ওকে একটা কাজের ব্যবস্থা করে দিতেন তাহলে খুবই ভালো হতো। হঠাৎ করে তোর বোনের আবার কাজের প্রয়োজন হেন হয়ে পড়লো। আমি তো শুনলাম তুই ওকে একটা ভালো দেখে ছেলের সাথে বিয়ের ব্যবস্থা করছিস। আগে গিন্নিমা, গত কয়েকদিন হলো আমার বিয়ে হয়েছে, আর ও আমার স্বামীর সংসারে বোঝা হয়ে থাকতে চায় না। ও নিজেই কিছু একটা কাজ করতে চায়, তাই তো ওকে তোমার কাছে নিয়ে এসেছি। আরে বাহ, এই তো খুব ভালো কথা। তাহলে আমি আমার বাগানের মালির কাজটা তোর বোনকেই দিয়ে দিচ্ছি। ও যদি বাগানের ফুলগুলোর ঠিকঠাক যত্ন করতে পারে তাহলে আমি ওর অনেক টাকা মাইনে দেব। পারবি তো বোন মোড়ল কাকুর বাগানের ফুলগুলিকে যত্ন নিতে? মোড়ল কাকু কিন্তু বাগানের ফুলগুলি ভীষণ ভালোবাসেন। দেখবি গাছের যেন কোনো ক্ষতি না হয়। আরে দিদি, তুমি কোনো চিন্তা করো না, আমি বাগানের গাছগুলির খুবই যত্ন নেব। তুমি এখানে আমাকে কাজের জন্য নিয়ে এসেছো, তোমার অসম্মান আমি কখনোই হতে দেব না। রিমি বাগানের মালির কাজকর্ম ঠিকঠাক করছিল, কিন্তু মোড়ল বাড়ির এত ধনসম্পত্তি, এত টাকা পয়সা, সোনাদানা, তার লোভ সামলানো খুব মুশকিল হয়ে পড়ছিল। রিমি, কোথায় গেলি? এদিকে একটু আয় তো। গিন্নিমা, আপনি আমাকে ডাকছেন? আমি বাগানের গাছগুলি পরিচর্যা করছিলাম। আরে শোন, আজ আমার কাজের লোক ধোপাটা আসবে না। আমার আলমারিতে কিছু জামা কাপড় রাখা আছে, সেগুলো তুই একটু ধুয়ে দে। এর জন্য আমি তোকে কিছু বাড়তি টাকা দিয়ে দেব। গিন্নিমা, এটা কোনো কাজই নয়। এই সামান্য কাজের জন্য আপনাকে কোনো বাড়তি টাকা দিতে হবে না। আমি এখনই আপনার কাপড়গুলো কেচে পরিষ্কার করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এখন যা, গিয়ে জামা কাপড়গুলো ধুয়ে পরিষ্কার করে ফেল। মোড়ল মশাইরা কত বড় লোক, ওনাদের চতুর্দিকে কত টাকা পয়সা সোনাদানা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
আশেপাশে আমি কাউকেও তো দেখতে পাচ্ছি না। এখন আমি এখান থেকে কিছু টাকা পয়সা সোনা দানা সরিয়ে ফেলি, কেউ জানতেও পারবে না যে আমি টাকা পয়সা চুরি করেছি। আরে চিচি, আমি তোকে কত আশা করে এখানে কাজের জন্য নিয়ে এলাম, আর তুই এখানে এসে শেষমেশ চুরি করছিস। লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। একবার যদি মোড়ল মশাইয়ের বউ জানতে পারেন যে তুই আলমারি থেকে টাকা পয়সা সোনা দানা সরাচ্ছিস, তাহলে তোর আর আমার দুজনেরই কাজ চলে যাবে। দিদি, তুমি বিশ্বাস করো, এই সোনা দানা টাকা পয়সা দেখে আমি কিছুতেই নিজের লোভ সামলাতে পারিনি। দেখো দিদি, আমি এইখানে টাকা পয়সা সোনা দানাগুলো রেখে আমি চলে যাচ্ছি। তুমি আমাকে ক্ষমা করে দাও দিদি। আমি এই ঘটনা কাউকেও বলবো না, আর নিজেও ভুলে যাব। কিন্তু তুই আমাকে কথা দে, তুই এমন কাজ আর কখনো করবি না। ঠিক আছে দিদি, আমি তোমাকে কথা দিচ্ছি, এমন খারাপ নোংরা কাজ আমি আর কখনো করব না। একদিন মোড়ল মশাই খেতে বসে ভীষণ রেগে গেলেন। কি ব্যাপার, তরকারিটা এত নুন হয়ে গেছে কেন? আমি কদিন ভোর দেখতে পাচ্ছি শ্যামা রান্না বান্নায় একদম মনোযোগ দিচ্ছে না। তুমি রাগ করো না, আমি এখনই শ্যামাকে ডাকছি। কিভাবে যে প্রতিদিনের তরকারিতে এত নুন ঝাল বেশি হচ্ছে আমি নিজেও তা বুঝতে পারছি না। শ্যামা, এই শ্যামা, কোথায় গেলি? এখনই এদিকে আয়। গিন্নিমা, আপনি আমাকে ডাকছেন? কি ব্যাপার, কিছু কি হয়েছে গিন্নিমা? গিন্নিমা নয়, আমি তোকে ডেকে পাঠিয়েছি। আরে তোর সমস্যাটা কি? তোর কি অসুবিধা হচ্ছে তুই বলতো? বেশ কিছুদিন হলো আমি লক্ষ্য করছি তোর রান্না বান্নার অবস্থা খুবই খারাপ। তোর মনটা কোথায় থাকে বলতো? কেন মশাই, কি হয়েছে আমাকে বলুন। আমি তো সব ঠিকঠাক ভাবেই রান্না করেছি। তুই সব কিছু ঠিকঠাক রান্না করেছিস? তাহলে এই তরকারিটা তুই একবার মুখে দিয়ে দেখ তো কেমন হয়েছে। মশাই, এইবারে আমি বুঝতে পেরেছি আসল ঘটনাটা কি। দাঁড়ান, আমি আপনাদেরকে সমস্ত ঘটনা বুঝিয়ে বলছি। আমি গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি রান্নার পরে খাবারের স্বাদ পরিবর্তন হয়ে যাচ্ছে। তাই তো আজ আমি রান্না করে আপনাদের জন্য খাবার দাবার তুলে রেখেছিলাম। আরে তুই এসব কি সব বলছিস কথা? রান্না বান্না করে খাবার আলাদাভাবে তুলে রাখার কি দরকার? যা, তাহলে এখন সেগুলি নিয়ে আয়, দেখি তরকারি কেমন হয়েছে। কর্তামশাই, এই নিন। সরষে বাটা দিয়ে ইলিশ আমি আপনার জন্য আলাদাভাবে তুলে রেখেছিলাম। আমি খুব ভালোভাবে জানতাম যে তরকারিতে যে সমস্যাগুলি হচ্ছে এগুলো কেউ ইচ্ছা করেই করছে। আমার রান্নার পরে কেউ তরকারিতে ইচ্ছা করে লবণ আর লঙ্কার গুঁড়ো বেশি করে দিয়ে দিচ্ছে। আরে এই তো সর্ষে বাটা ইলিশের স্বাদ একদমই ঠিক আছে, খেতে কোনো রকম অসুবিধা হচ্ছে না। তাহলে আগের রান্নাতে এত নুন কিভাবে এলো? কর্তামশাই, আগে আমার ছোট বোনকে এখানে একটু ডেকে নি। রিমি, রিমি, কোথায় গেলি? এদিকে আয়। আরে আমাকে ডাকছিস কেন? আমি তো বাগানের পরিচর্যা করছিলাম। কি বলবি তাড়াতাড়ি বল, ওদিকে আমার অনেক কাজ পড়ে রয়েছে। সময় থাকতে থাকতে তুই সব কিছু সত্যিটা স্বীকার কর। কিভাবে তুই প্রতিদিনের খাবারগুলো নষ্ট করেছিস, খাবারগুলি খাওয়ার উপযুক্ত করে তুলেছিস, সবার সামনে তুই সেটা স্বীকার কর। এসব কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। তুই বোনকে এমন ভাবে কেন জিজ্ঞাসা করছিস? বিশ্বাস করুন গিন্নিমা, আমি কিছুই করিনি। দিদি শুধু শুধু আমার নামে মিছে কথা বলছে। আমি কোনো অপরাধ করিনি। শ্যামা, তুই আমার এখানে বহু বছর ধরে কাজ করছিস, তুই এইবারে সত্যিটা খুলে বল। তুই আসলে কি বলতে চাইছিস? আমরা কিছুই যে বুঝতে পারছি না।
বোনটাকে কত কষ্ট করে আমি বড় করলাম, আর সেই বোনই আমাকে বিপদে ফেলে দিনের পর খাবারে আমার রান্না নষ্ট করছে, আমার বদনাম করছে। যেন এই বাড়ি থেকে আমার চলে যায়, আমার কাজটা এখান থেকে চলে যায়, আমার অন্যায় কাজ করবে না, চিরদিনের জন্য হয়ে যাবে। ক্ষমা করে দে দিদি, এসব তুই কি আরে কথা ছি ছি, বলছিস শ্যামা? তুই নিজের দিদিকে বিপদে ফেলবার জন্য খাবার নষ্ট আপনি করছিস। কয়েকদিন আগে রিমিকে যা, আলমারি থেকে তুই জামা এখনই কাপড় আমার বাড়ি থেকে পরিষ্কার বেরিয়ে করতে যা, বলেছিলেন। তা না হলে আর গ্রামের তখন লোকজনকে আমি রিমি এখনই আপনার তোকে পুলিশে আলমারি থেকে ধরিয়ে দেবো। অনেক টাকা পয়সা সোনা দানা সরিয়ে ফেলতে চেয়েছিল। আমিও আপনার বাড়ি থেকে চলে যাচ্ছি, আমি দেখে ফেলেছিলাম। না না মা, আমি যদি তুই এই কেন বাড়িতে চলে যাবি? থাকি, তুই তো তাহলে একটা খুব ও ভালো কখনো মনের মেয়ে। এমন চুরি চামারি, তুই তো এমন আমার খুব নোংরা বড় কাজ উপকার করতে করেছিস। পারবে না। তুই যদি তোর বোনকে ধরে না তাই তো ফেলতিস সে চুরি তাহলে ও করার আমার লোভে বাড়ি থেকে এমন অনেক একটা টাকা অপরাধ পয়সা সোনা করছে। দানা চুরি করে নিত। তুই আমার এখানে সারাটা জীবন কাজ করবি, তোর কোনো অসুবিধা হবে না। তোর মতো এমন ভালো মনের কাজের মেয়ে পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার।